জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ কোনটি, আজকের দিনে প্রকৃত অর্থে এই দুনিয়ার সবচেয়ে বড় সুপার পাওয়ার দেশ কোনটি, এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি আপনাদের একটু অসুবিধা হয় বা মুশকিল হয়, তাহলে চিন্তা করে দেখুন যে কোন দেশের অর্থনীতি পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি, কোন দেশের জিডিপি $20 ট্রিলিয়ন বেশি, কোন দেশের কোম্পানিগুলো দুনিয়া জুড়ে কাজ করছে এবং কোন দেশের ফিল্ম দুনিয়াতে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে। অথবা জিজ্ঞেস করে দেখুন কোন দেশ থেকে আজকের ডেট পর্যন্ত সবচেয়ে বেশি নোবেল পুরস্কার পেয়েছে, অথবা কোন দেশ থেকে সবচেয়ে বেশি অলিম্পিক গোল্ড আজকে পর্যন্ত পেয়েছে। অথবা জিজ্ঞেস করতে পারেন যে কোন দেশের কাছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বেশি বা সবচেয়ে শক্তিশালী মিলিটারি ক্ষমতা রয়েছে। এই প্রশ্নগুলো যদি আপনি নিজেকে করেন, তাহলে কিন্তু উত্তর হিসাবে আপনাকে একটাই নাম নিতে হবে, সেটা হলো আমেরিকা, আমেরিকা এবং আমেরিকা। কিন্তু এখানে প্রশ্ন হলো, এই যে ইউএসএ দুনিয়ার একমাত্র সুপার পাওয়ার, এই মুহূর্তে এই ইউএসএ সুপার পাওয়ার হলো কিভাবে? তারা কি এমন করেছে যে এত শক্তিশালী দেশ হিসাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পেরেছে? এই সমস্ত উত্তরগুলোই আমরা আজকের ভিডিওটাতে খুঁজব। কিন্তু যেহেতু একটা দেশের সুপার পাওয়ার হয়ে ওঠার গল্পটা একটা লম্বা গল্প, তাই স্বল্প পরিসরে যতটুকু আলোচনা করা সম্ভব ততটুকুই করব। তা সত্ত্বেও কিন্তু ভিডিওটা অনেকখানি লম্বা হয়ে যাবে। আশা করি শুরু থেকে শেষ অবধি আমার সঙ্গে দেখবেন যে হাউ আমেরিকা বিকাম দ্য সুপার পাওয়ার। দেখুন, যদি আমরা পৃথিবীর প্রাচীন ইকোনমির হিসেব নিকেশগুলো একটু খুলে দেখি, তাহলে দেখতে পাবো যে 1800 সালের আগে পর্যন্ত ইন্ডিয়া এবং চায়না সবচেয়ে বেশি সুপার পাওয়ার ছিল। সারা বিশ্বের সবচেয়ে বেশি ব্যবসা এবং ইকোনমিক অ্যাক্টিভিটি ভারত এবং চীনকে কেন্দ্র করেই কিন্তু আবর্তিত হতো। ধনসম্পত্তি এবং মিলিটারি ক্ষমতার নিরিখে পৃথিবীর ভারকেন্দ্রটা কিন্তু ছিল বর্তমানে ভারতবর্ষ এবং চীন। 1800 সাল পর্যন্ত এভাবেই কিন্তু চলছিল। কিন্তু 1900 সাল থেকে, অর্থাৎ 100 বছর আগে থেকে হঠাৎ করে আমেরিকা সারা বিশ্বের ওপরে তাদের আধিপত্য দেখাতে শুরু করলো। সারা বিশ্বের জিডিপিতে অনেক বেশি পরিমাণে দখল নেওয়া শুরু করলো। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? নিশ্চয়ই আপনি আমার কাছে এই কোশ্চেনটাই করবেন। কিন্তু এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের ইতিহাস কিছুটা জানতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন যে 1492 খ্রিস্টাব্দে ইতালিয়ান অনুসন্ধানকারী ক্রিস্টোফার কলম্বাস নর্থ আমেরিকার পাশে কিছু ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন এবং এরপরেই ইউরোপিয়ানদের কাছে প্রথম আমেরিকা সম্পর্কে ধারণা হয় এবং ইউরোপিয়ানরাই প্রথম আমেরিকাতে তাদের উপনিবেশ তৈরি করতে শুরু করে। ইউরোপীয়রা যখন আমেরিকায় তাদের উপনিবেশ তৈরি করছে, তখন আমেরিকায় যারা বসবাস করত তারা কি নামে পরিচিত ছিল নিশ্চয়ই আপনারা জানেন। তারা পরিচিত ছিল রেড ইন্ডিয়ান নামে, যাদেরকে কখনো কখনো নেটিভ আমেরিকানও বলা হতো। এই যে গোটা আমেরিকা জুড়ে ইউরোপীয়রা তাদের উপনিবেশ স্থাপন করছে, এদের মধ্যে স্পেন মূলত সাউথ আমেরিকাতে উপনিবেশ বানায়, যা আজকের দিনে ল্যাটিন আমেরিকা নামে পরিচিত। এই কারণেই আজকের দিনে সাউথ আমেরিকান দেশগুলোতে কিন্তু স্প্যানিশ ভাষা ভীষণ রকমের প্রচলিত। ব্রিটেন 1600 সালে আমেরিকাতে তাদের প্রথম উপনিবেশ বানায় এবং কাছাকাছি সময়ে ফ্রান্সও কিন্তু আমেরিকাতে তাদের উপনিবেশ বানাতে শুরু করে। শুরুতেই এই তিনটে শক্তি, মূলত ব্রিটেন, ফ্রান্স এবং স্পেন নর্থ আমেরিকা এবং সাউথ আমেরিকা জুড়ে তাদের উপনিবেশ বানিয়েছিল। যদিও এই তিনটে দেশের মধ্যে সবচেয়ে বড় উপনিবেশটা ছিল কিন্তু ইংরেজদেরই। এর কিছু বছর পর থেকে আমেরিকায় যে নেটিভ আমেরিকান ছিল তাদের জনসংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমতে থাকে। উল্লেখযোগ্য মানে কত পার্সেন্ট স্যার? প্রায় 80 থেকে 90% কমে যায়। নিশ্চয়ই অবাক হচ্ছেন স্যার, তারা তো একেবারে বিলুপ্তই হয়ে গেছিল। হ্যাঁ, 80 থেকে 90% কমে যায় রেড ইন্ডিয়ানদের সংখ্যা। এর পেছনে অবশ্য কারণও ছিল, কিন্তু সবচেয়ে বড় যে কারণটা ছিল কিছু রোগ যা ইউরোপীয় উপনিবেশিকরা এই আমেরিকাতে নিয়ে এসেছিল, যেমন স্মল পক্স, যেমন ইনফ্লুয়েঞ্জা। এই সমস্ত রোগের বিরুদ্ধে লড়াই করার মতো ক্ষমতা কিন্তু নেটিভ আমেরিকানদের বা রেড ইন্ডিয়ানদের ছিল না। এজন্যই কিন্তু তারা আস্তে আস্তে প্রায় বিলুপ্তই হয়ে গেছিল। এর কিছু সাল পর 4 জুলাই 1776 সালে আমেরিকায় বিপ্লব হয়, আমরা জানি, এবং তারা তাদের স্বাধীনতাও ঘোষণা করে দেয় ব্রিটিশদের কাছ থেকে। আমেরিকা একটা নতুন দেশ হিসাবে তারপর থেকে কিন্তু আত্মপ্রকাশ করে এবং এখান থেকেই জন্ম নেয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আজকে যে দেশটাকে আমরা দেখতে পাই।
স্বাধীনতা লাভের পরপরই আমেরিকা দ্রুত গতিতে উন্নতি করতে শুরু করে। আমেরিকা কেন খুব দ্রুত গতিতে উন্নতি করতে শুরু করেছিল, তার জন্য তার পেছনে কতগুলো অভ্যন্তরীণ কারণ ছিল, আমেরিকার নিজস্ব কিছু পলিসি ছিল এবং অবশ্যই কিছু আন্তর্জাতিক পলিসি ছিল, যেগুলো ধীরে সুস্থে আমি এই ভিডিওটাতে আলোচনা করব। মোটামুটি 1850 সাল নাগাদ বা তার আশেপাশের সময় নাগাদ আমেরিকার জিডিপি কিন্তু ঊর্ধ্বমুখী হয়। যদিও এই সময় ব্রিটিশ, ফ্রান্স বা স্পেন পৃথিবীর নানান দেশে ঔপনিবেশিক শাসন ব্যবস্থা চালাচ্ছিল এবং সেই সময় আমাদের ভারতবর্ষও কিন্তু ইংরেজদের অধীনে একটা উপনিবেশই ছিল। এই সময় আমেরিকা একটা সম্পূর্ণ ডেমোক্রেটিক দেশ বা গণতান্ত্রিক দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল পৃথিবীতে এবং দুনিয়া জুড়ে আমেরিকার নাগরিকদের স্বাধীনতা, স্বতন্ত্রতা, মত প্রকাশের স্বাধীনতা, স্বাধীনতার অধিকার, ভোট দানের মাধ্যমে শাসককে নির্বাচনের অধিকার, এই অধিকারগুলো নিয়ে কিন্তু গোটা পৃথিবীতে রীতিমতো চর্চা শুরু হয়ে গেছিল। পৃথিবীর বিভিন্ন দেশ ভাবতে শুরু করেছিল যে তারা ইউএসের মতো হবে নাকি ব্রিটিশ বা ফ্রান্সের উপনিবেশ হিসেবেই থাকবে। আমেরিকার গণতান্ত্রিক অবস্থা, সাম্য, আমেরিকার স্বাধীনতা, আমেরিকার নাগরিক অধিকার, নাগরিকদের উন্নত জীবনযাত্রা বাকি পৃথিবীর কাছে কিন্তু একটা অনুপ্রেরণার কেন্দ্রে পরিণত হয়েছিল। আর সেই সময় থেকেই আমেরিকার কাছাকাছি সবগুলো দেশ অনেক বেশি আগ্রহ প্রকাশ করছিল যাতে তারা ইউএসের সঙ্গে জুড়ে যেতে পারে। এই আগ্রহ কিন্তু তারা দেখাচ্ছিল, তার কারণ তাদের কাছে আমেরিকা ছিল অনুপ্রেরণার কেন্দ্রস্থল। এই কারণেই কিন্তু ফ্লোরিডা, ওহিও, ইলিনয়েস এই সমস্ত ছোট ছোট রাজ্যগুলো আমেরিকার সঙ্গে জুড়ে যেতে থাকে। 1836 সালে টেক্সাসের স্বাধীন রাষ্ট্র মেক্সিকোও কিন্তু আমেরিকার সঙ্গে জুড়ে যায়। এভাবেই ধীরে ধীরে একের পর এক রাষ্ট্র ইউএসের সঙ্গে জুড়তে শুরু করে এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কিন্তু একটু একটু করে বড় হতে থাকে, বড় দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে। প্রত্যেকটা দেশই যখন আমেরিকার সঙ্গে জুড়েছিল তাদের নিজস্ব কিছু কারণ কিন্তু ছিলই বটে। তার বলে এটা কিন্তু আপনি ভেবে নেবেন না যে আমেরিকা খুব একটা ভোলা ভালা দেশ ছিল। আমেরিকাও কিন্তু চাইছিল যে ছলে বলে কলে কৌশলে অনেকগুলো দেশকে নিজের দেশের সঙ্গে জুড়ে নিতে। তার কারণ আমেরিকার লক্ষ্য খুব পরিষ্কার ছিল, আমেরিকা যত বড় হবে, তার সাইজ যত বড় হবে, তার জিডিপির গ্রোথটাও ততটাই বড় হবে। এই কারণেই 1867 সালে আমেরিকা আলাস্কার যে টেরিটরিটা, যেটা আগে রাশিয়াতে ছিল, রাশিয়ার কাছ থেকে আলাস্কা টেরিটরিটা কিনে নেয় আমেরিকা $7.2 মিলিয়ন বিনিময়ে। মানে আগে যে আলাস্কাটা রাশিয়ার ছিল, টাকা দিয়ে কিন্তু আমেরিকা সেই আলাস্কাটা রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল। একইভাবে হাওয়াই দ্বীপ, যেটা প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত, যেটি ইউএসএর থেকে অনেক বেশি দূরে হলেও ইউএসএর পার্ট বর্তমানে। কেন? তার কারণ ইউএসএ কিন্তু এই অংশটাকে নিজের দেশের সঙ্গে সংযুক্ত করেছিল। 1898 সালে আমেরিকা হাওয়াই রাজ্যকে ওভারথ্রো করতে থাকে এবং নিজের টেরিটরির সঙ্গে কিন্তু জুড়ে নেয় বা যুক্ত করে নেয়। অবশ্য মুখে তারা বলতে থাকে যে ইউএসের নাগরিকরা যে অধিকার পাবে তার সমস্ত জুড়ে নেওয়া দেশের রাজ্যগুলো একই অধিকারগুলো পাবে, কিন্তু আসলে ইউএসএও কিন্তু ছলে বলে কলে কৌশলে উপনিবেশই বানাতে শুরু করেছিল। এরপরে ইউএসএ $20 মিলিয়ন স্পেনকে দিয়েছিল ফিলিপিন্সকে নিজের দেশের সঙ্গে অন্তর্ভুক্ত করবার জন্য। যদিও আজকে ফিলিপিন্স একটা ইন্ডিপেন্ডেন্ট রাষ্ট্র, কারণ 1946 সালে আমেরিকার কাছ থেকে ফিলিপিন্স স্বাধীনতা পেয়ে যায় বা স্বাধীন হয়ে যায়। 1900 সাল আসতে না আসতেই ইউএসএ একটা বড় দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছিল। আর আমরা জানি দেশ যত বড় হবে সে দেশের ইকোনমিও তত বড় হবে। এর ফলে তাদের জিডিপির পরিমাণও কিন্তু একই রকমভাবে বাড়তে শুরু করে। আর এ কারণেই 1900 সালের পর থেকেই ইউএসএর জিডিপি কিন্তু চোখে পড়ার মতো ঊর্ধ্বগতিতে যায় বা উপরের দিকে উঠতে শুরু করে। কিন্তু এ তো গেল শুরুর কথা। আসল কাহিনী হয়েছিল 1900 থেকে 1950 সালের মধ্যে। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে 1900 থেকে 1950 সাল, এই 50 বছরের মধ্যে ঠিক কী হয়েছিল পৃথিবীতে। এই সালের মধ্যেই পৃথিবীতে দুটো বিশ্বযুদ্ধ হয়েছিল। এই দুটো যুদ্ধ কোথায় হয়েছিল? না, হয়েছিল ইউরোপে। জার্মানি, ফ্রান্স, ইউকে, স্পেন, ইটালি, প্রায় প্রতিটা উন্নত দেশই কিন্তু একে অপরের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়েছিল। আর এই বিশ্বযুদ্ধ দুটো যখন চলছিল তখন আমেরিকা কিন্তু এই যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে নিরাপদে অবস্থান করছিল। ইউএসএ যেহেতু এই বিশ্বযুদ্ধে অংশ একেবারে নেয়নি বা দূর থেকে অংশ নিয়েছিল, তার ফলে তারা কিন্তু নিরাপদে ছিল, যুদ্ধের ভয়ঙ্করতা তাদেরকে কিন্তু গ্রাস করেনি। তারা দূর থেকে অস্ত্র বেচছিল এবং টাকা কামাচ্ছিল। যুদ্ধের কারণে পৃথিবীর সব দেশ যখন টাকা খরচ করছে তখন আমেরিকা কিন্তু যুদ্ধাস্ত্র বিক্রি করে টাকা ঘরে তুলছে। মনে রাখতে হবে আমেরিকার জমিতে কিন্তু আজ পর্যন্ত তেমন কোনো যুদ্ধ হয়নি, নাকি বিশ্বযুদ্ধও কিন্তু হয়নি। তার ফলে আমেরিকাতে কিন্তু সেই রকমভাবে কখনোই ক্ষয়ক্ষতিও হয়নি।
তবে হ্যাঁ, প্রচুর আমেরিকান সৈনিক যদিও বিশ্বযুদ্ধে পরের দিকে অংশ নিয়েছিল বটে, কিন্তু সেটা অন্য দেশের মাটিতে নিয়েছিল। ফলত অর্থনৈতিকভাবে আমেরিকা অনেক বেশি অ্যাডভান্টেজ পেয়েছিল এই যুদ্ধ থেকে। একমাত্র ইউএসএ এমন একটা দেশ যে দেশ বিশ্বযুদ্ধ থেকে লাভের লাভ করেছিল। তারা বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী প্রত্যেকটা দেশকেই হাতিয়ার বেচেছিল এবং সেই হাতিয়ার বিক্রি থেকে লাভ গ্রহণ করেছিল। আর এই বিশ্বযুদ্ধের মধ্যে ইউকে, জার্মানি, ফ্রান্সের মতো দেশ যখন একেবারে বিধ্বস্ত হয়ে গেছিল, তখন তার সুযোগটা কিন্তু একেবারে 100% কাজে লাগিয়েছিল এই আমেরিকা। তার কারণ যুদ্ধের শেষে একমাত্র আমেরিকার অর্থনীতিই কিন্তু টিকেছিল এবং ফুলে ফেপে উঠছিল। আমেরিকা এই সুযোগটাই নিয়েছিল। ইউরোপীয় দেশগুলো যখন প্রায় ভেঙে পড়ছিল, তাদের অর্থনীতি ডুবতে বসেছিল, তখন তারা ইউএস ডলারকে আন্তর্জাতিককরণ শুরু করে দেয়। কারণ ইউএসসি কিন্তু একমাত্র দেশ যেটি যুদ্ধের মধ্যে তাদের অর্থনীতি ভেঙে পড়েনি এবং তাদের অর্থনীতি অনেকটা স্থিতিশীল অর্থনীতি ছিল। আর এই কারণেই ইউরোপিয়ান দেশগুলো ডলারের ওপরে আস্থা রাখতে শুরু করে। আর এভাবেই ডলারকে ধীরে 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 আমেরিকা গোটা আন্তর্জাতিক মার্কেটে প্রজেক্ট করতে শুরু করে। এবার 1944 সালে বিশ্বযুদ্ধ যখন একেবারে শেষের দিকে, তখন 44টা মিত্র রাষ্ট্র সিদ্ধান্ত নেয় যে তাদের অর্থনীতিকে স্থিতিশীল রাখার জন্য তারা তাদের দেশের মুদ্রাকে ডলারের সঙ্গে জুড়ে নেবে। এরপরে মিত্র রাষ্ট্র যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ জিতে যায়, আন্তর্জাতিক মুদ্রা হিসেবে ডলারের আত্মপ্রকাশ করতে কিন্তু আর কোনো বাধাই থাকে না। এরপরে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা ইউনাইটেড নেশনসের মতো সংস্থাগুলো যখন প্রতিষ্ঠিত হয়, তখনও সেখানে কিন্তু আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক এরকমই একটা সংস্থা ছিল যার নাম গ্যাট, GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ফিক্স অ্যান্ড ট্রেডস, যেটি 23টা দেশ মিলে তৈরি করা হয়েছিল এবং সেই সমস্ত দেশ সিদ্ধান্ত নিয়েছিল একসঙ্গে যে তাদের অর্থনীতিকে বুস্ট করবার জন্য তারা তাদের দেশ থেকে ট্রেড ব্যারিয়ারকে সরিয়ে নেবে বা ট্রেড ব্যারিয়ার রাখবে না। যার মূল মতলব ছিল স্বদেশি ব্যবসার বদলে আন্তর্জাতিক ব্যবসা বা গ্লোবালাইজেশনকে প্রতিষ্ঠা করা। তার মানে গ্যাটের মাধ্যমে কিন্তু আমেরিকা গ্লোবালি তাদের মার্কেটটা তৈরি করতে শুরু করেই দিয়েছিল এবং পরবর্তীকালে এই প্রতিষ্ঠানই কিন্তু 1950 সালে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হিসাবে প্রতিষ্ঠা পায়। অতএব বুঝতেই পাচ্ছেন, প্রথমে গ্যাটের মাধ্যমে এবং পরে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTOর মাধ্যমে গ্লোবালাইজেশনের ছুতো দিয়ে আমেরিকা কিন্তু গোটা পৃথিবীর মার্কেটটাকেই নিজেদের দেশের মার্কেটে পরিণত করেছিল। অর্থাৎ গ্লোবালাইজেশনের ছুতো দিয়ে গ্যাট এবং WTOর সাহায্য নিয়ে গোটা পৃথিবীর মার্কেটটা আমেরিকা নিজের দেশের জন্য উন্মুক্ত করে ফেলেছিল। অবশ্য 1950 সাল নাগাদ আমেরিকা ছাড়াও আরও একটা দেশ সাংঘাতিকভাবে উন্নতি করে ফেলেছিল, যার নাম ছিল রাশিয়া। অতএব 1950 সালের আগে পরে আমেরিকা এবং রাশিয়া এই দুটো দেশ কিন্তু সুপার পাওয়ার হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছিল। কিন্তু কে পৃথিবীর সব দেশগুলোকে নিজের দিকে ঝুঁকিয়ে নিয়ে পৃথিবীর ওপরে একনায়কতন্ত্র কায়েম করবে, এইটা নিয়েই কিন্তু আমেরিকা এবং রাশিয়ার মধ্যে 1950 সালের আগে পরে কিছু সময় থেকেই একটা লড়াই শুরু হয়, যেটা পৃথিবীর ইতিহাসে ঠান্ডা লড়াই নামে পরিচিত। আমেরিকা এবং ইউএসের মধ্যে যে ঠান্ডা লড়াইটা ছিল, সেটা মূলত কিন্তু ইডিওলজিক্যাল ছিল। কমিউনিজমের সঙ্গে পুঁজিবাদের যুদ্ধ ছিল, কিন্তু এই যুদ্ধে তারা কেউই কিন্তু সরাসরি কারোর বিরুদ্ধে লড়াই করেনি। এই দুটো দেশই নিজের দেশের জমিতে লড়াই তো করেনি, বরং অন্য দেশের জমিকে নিজেদের মধ্যে যুদ্ধের জায়গা হিসেবে ব্যবহার করেছে। যে সমস্ত দেশে কমিউনিস্ট ধারণা বাড়তে শুরু করে, আমেরিকা সেই সমস্ত দেশের সরকারকে ফেলে দিতে শুরু করে। বিরোধী দলের সঙ্গে আর্থিক চুক্তির মাধ্যমে বা জঙ্গি কার্যকলাপের মাধ্যমে সেই দেশগুলোতে অস্থিরতা আমদানি করে। এভাবেই তারা 1964 সালে চে গুয়েভারার মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, তাই নয় কি? অপারেশন সাইক্লোনে 1993 সালে আফগানিস্তানে গিয়ে তালিবানদের সাথে আমেরিকা মিটিং করে বা তাদেরকে ফান্ডিং করে আর আফগানিস্তানের তালিবানদেরকে রাশিয়ার এগেনস্টে খাড়া করেছিল, যার ফলে আফগানিস্তানে সেই দিন থেকে আজও পর্যন্ত জঙ্গি কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। ঠিক এরকমই অনেকগুলো ঘটনা আপনি শুনতে পাবেন ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, ইরান, কঙ্গো প্রভৃতি পৃথিবীর নানান দেশে। এই সমস্ত দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানোর কারণে অনেক দেশ আমেরিকার প্রতি কিন্তু ভীষণ রকমভাবে নির্ভরশীল হয়ে পড়েছিল, যার ফলে আমেরিকা কিন্তু ধীরে ধীরে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছিল। আর এই কারণেই বর্তমানে প্রায় 70টি দেশে 400টিরও বেশি মিলিটারি বেস আমেরিকা তৈরি করে ফেলেছিল বিশ্বজুড়ে। আর এ কারণেই আজকের দিনে আমেরিকার মিলিটারি শক্তি কিন্তু গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে রয়েছে। শুধু তাই নয়, 1949 সালে আমেরিকা ন্যাটো গঠন করে ইউরোপীয় দেশগুলোকে সঙ্গে নিয়ে।
এই ন্যাটো গঠন করাটাও কিন্তু উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নের উত্থানটাকে থামানোর জন্য। এখনও কিন্তু ন্যাটো বর্তমান রয়েছে আমরা জানি, এবং এখনও পর্যন্ত আমেরিকা ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলছে। আর এই ন্যাটো গঠনে ইউরোপীয় দেশগুলোর কি উপকার হয়েছে জানি না, কিন্তু ন্যাটোতে যোগ দেওয়ার ফলে ইউরোপের প্রচুর দেশ কিন্তু সরাসরি বা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমেরিকার ওপরে ভীষণভাবে নির্ভর করে ফেলেছে, যার ফলে একটু একটু করে তাদের অর্থনীতি ভেঙে পড়েছে। পরিবর্তে আমেরিকা কিন্তু দিনকে দিন শক্তিশালী হয়ে উঠেছে। আর আমরা জানি যে ঠান্ডা যুদ্ধের সময় গোটা পৃথিবী দুভাগে ভাগ হয়ে গেছিল, কিছু দেশ আমেরিকার পক্ষে ছিল, কিছু দেশ রাশিয়ার পক্ষে ছিল। কিন্তু যে সময় ঠান্ডা যুদ্ধের অবসানে রাশিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, সেই সময়কাল থেকে কিন্তু পৃথিবীর একমাত্র সুপার পাওয়ার দেশ হিসাবে আমেরিকা আত্মপ্রকাশ করে। এবং এই যে আমেরিকা সুপার পাওয়ার দেশ হিসেবে আত্মপ্রকাশ করলো, তার পেছনে কতগুলো অভ্যন্তরীণ পলিসি ছিল, কারণ ছিল, এবং অবশ্যই কতগুলো আন্তর্জাতিক ভূরাজনৈতিক কারণও ছিল। কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ ছিল তাদের আভ্যন্তরীণ নীতি। আমেরিকার একাধিক পজিটিভ আভ্যন্তরীণ নীতির মধ্যে অন্যতম নীতিটা কী ছিল জানেন? অন্যতম নীতি ছিল তাদের ট্যালেন্ট আকর্ষণকারী নীতি। স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত আমেরিকা এই নীতি মেনেই কিন্তু চলে আসছে। যেমন কল্পনা চাওলা, যেমন সুনিতা উইলিয়াম আপনারা জানেন, যেমন সত্য নাদেলা, যেমন সুন্দর পিচাই আপনারা জানেন। এরকম বহু বিদেশি আছে যারা আমেরিকায় বাস করে সফলতা পেয়েছে, এবং তাদের সফলতা কিন্তু আমেরিকার জন্য কাজ করেছে, আমেরিকার উন্নতির জন্য ব্যবহৃত হয়েছে। ঠিক একই রকমভাবে আপনি যদি দেখেন যে অ্যালবার্ট আইনস্টাইন একজন জার্মানি, তারপর তিনি আমেরিকা গিয়ে বিখ্যাত হয়েছিলেন, তার যে কৃতিত্ব সেটাও কিন্তু আমেরিকার উন্নতির জন্য ব্যবহৃত হয়েছিল। আপনি ইলন মাস্কের কথা ভাবুন। ইলন মাস্ক একজন সাউথ আফ্রিকান, কিন্তু তা সত্ত্বেও তিনি আমেরিকায় গিয়ে সফল হন, এবং তার সাফল্য কিন্তু আমেরিকারই সাফল্য। আমেরিকার এই যে নীতি, এই যে কালচার, তা হলো এনকারেজ দ্য ট্যালেন্ট, অর্থাৎ ট্যালেন্টটাকে গুরুত্ব দেওয়া এবং ইনোভেশনসটাকে তৈরি করাটা কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ নীতি হিসাবে ভীষণ রকমভাবে কাজ করেছিল, যা আজকের দিনে আমেরিকাকে সুপার পাওয়ার বানিয়েছে। আর এই মেধা কিন্তু শুধু তারা নিজের দেশে কাল্টিভেট করেছে এরকম নয়, সারা পৃথিবী থেকে তারা মেধাকে সংগ্রহ করেছে, কখনো স্কলারশিপের নামে, কখনো গর্ব বা প্রাইড, কখনো মানি, কখনো হাই ক্লাস জীবনযাত্রা দিয়ে। আশা করি বুঝতে পারছেন যে ট্যালেন্ট শুধুমাত্র তারা নিজের দেশে জন্মায়নি, অন্য দেশ থেকে তারা ট্যালেন্টকে আমদানিও করেছে। এই হলো আমেরিকার উত্থানের একটা সম্পূর্ণ কেস স্টাডি। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে ধাপে 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 আমেরিকা কিভাবে আজকের মতো সুপার পাওয়ার হয়ে গেল। এখন একজন শিক্ষক হিসাবে আপনাদের কাছে নিশ্চয়ই আমি প্রশ্ন করতেই পারি যে এইগুলো থেকে ভারতবাসী হিসাবে আমরা কি কি শিক্ষা নিতে পারি? আমরা আমেরিকার উত্থান থেকে 5টা লেসন নিতে পারি। নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন। 1, মেধাকে প্রাধান্য দেওয়া এবং ইনোভেশনসটাকে আগে নিয়ে আসা। এডুকেশন সিস্টেমটাকে এমনভাবে তৈরি করা যাতে করে ইনোভেশনসটাকে কাল্টিভেট করা যায়। মোস্ট প্রেস্টিজিয়াস শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা যাতে বিদেশের ছাত্রগুলো আমার দেশে আকৃষ্ট হয় পড়াশোনা করতে আসার জন্য। 2 নম্বর লেসন আমরা কি শিখলাম আমেরিকার কাছ থেকে? যে যুদ্ধকে সব রকমভাবে এড়িয়ে চলা, কোনো রকমভাবেই নিজের দেশকে যুদ্ধের মধ্যে না ফেলা। 3, অস্ত্র কেনা যাবে না, পারলে অস্ত্র রপ্তানি করতে হবে। প্রযুক্তি কেনা যাবে না, পারলে প্রযুক্তি বিক্রি করতে হবে। হ্যাঁ, অস্ত্র আমরা কিন্তু এখন বিক্রি করতে শুরু করেছি, কম কিনছি, এবং আমাদের ইসরো কিন্তু এখন প্রযুক্তিও বিক্রি করছে। 4, ডলারকে তারা প্রতিষ্ঠা করতে পেরেছিল, আমাদেরকেও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে রুপিকে প্রতিষ্ঠা করতে হবে। এবং 5, সারা পৃথিবীর মার্কেটটাকে তারা নিজেদের মার্কেট বানাতে পেরেছিল আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে। আমাদেরকেও কিন্তু সারা পৃথিবীর মার্কেটটাকে নিজেদের মার্কেট বানাতে হবে, নইলে কিন্তু বিশ্বগুরু হওয়ার বাসনা শুধু বাসনাই থেকে যাবে। দেখুন, একজন শিক্ষকের কাজ কেস স্টাডির মাধ্যমে কি করলে কিভাবে এগোলে আমাদের দেশ এগিয়ে যাবে এই কাজটা করা। শিক্ষক হিসাবে আমি সেই কেস স্টাডি করার কাজটাই করছি। বাকি কাজটা কিন্তু আমাদের সকলকে মিলে করতে হবে। তার কারণ আগামী 30 থেকে 40 বছরে আমরাও কিন্তু হয়ে উঠব আগামীর বিশ্বগুরু বা আগামীর সুপার পাওয়ার। ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো থাকবেন, সদা সর্বদা দেশের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।